প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 তারিখ 28 তারিখ 6 মাস 2019 সাল সেট 5124 চতুর্থ ধাপ। এই কোশ্চেনের সকল ম্যাথের সলিউশন করে দেওয়া হবে এবং সাথে সাথে সাজেশন এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাই দেওয়া হবে, সাথে তো শর্টকাট টেকনিক থাকছেই। প্রথমে 1 নম্বরে ছিল a প্লাস 1/a সমান 4, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? এই জায়গায় আমরা এটাকে যদি a কল্পনা করি আর এটাকে যদি b কল্পনা করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? আমরা সবাই জানি a স্কয়ার প্লাস b প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই জায়গায় অনুযায়ী যদি বসাই দেওয়া যায় এবার, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a কাটা, মান দেওয়া আছে 4 স্কয়ার মাইনাস 2, 16 মাইনাস সমান। পরের 4 নম্বর ম্যাথটাতে দেওয়া রয়েছে একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? ধরি অপর কর্ণের দৈর্ঘ্য x মিটার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার সমান হাফ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার গুণ অপরটি আমরা ধরে নিয়েছি x মিটার, বা x সমান এপাশে আসলে 120 গুণ 2 10 12, অতএব x সমান 24 মিটার, অতএব 24 মিটার। 5 নম্বর ম্যাথ কোশ্চেনটাতে দেওয়া রয়েছে রুট ওভার x স্কয়ার সমান হোয়াট? রুটের ভিতরে যাই থাকুক, রুট করার পর চলকের যে মান আসে সেটা সবসময় প্লাস মাইনাস দুটো, নেগেটিভ এবং পজিটিভ দুটো মানই তার নেওয়া লাগে। সেহেতু এই জায়গায় রুট ওভার x স্কয়ার সমান প্লাস মাইনাস x, এখানে যদি 5 স্কয়ার থাকতো রুট ওভার, তাহলে প্লাস মাইনাস 5 হতো, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক উভয় মানই নেওয়া লাগে। তারপর কোশ্চেনটার 8 নম্বর ম্যাথটা দেওয়া রয়েছে যে 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা 3 ঘন্টা ও 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে? তাহলে এখানে যদি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ও 4 ঘন্টার লসাগু করি, সেই লসাগুটাতেই পাবো আমরা, লসাগু যেই মানটা হবে সেটাই একবারে কত ঘন্টা বাজলো সেইটা পাওয়া যাবে। এখানে যেহেতু একত্রে দেওয়া রয়েছে, সুতরাং আমরা যদি 2 3 আর 4-এর লসাগু কল্পনা করি, তাহলে পাচ্ছি আমরা 12, কেননা আমরা জানি লসাগুর সময় যেই মানটা নিতে হয় সেই মানটার মধ্যে 3টি সংখ্যাই যাবে, মানে 3টি সংখ্যায় বিভাজ্য হবে ওই সংখ্যাটি দ্বারা, সেটাই তার লসাগু হয়। তাহলে 12 ঘন্টায় বাজবে একবার। আর কোশ্চেনে দেওয়া ছিল একদিনে তারা কতবার একত্রে বাজবে। একদিন সমান 24 ঘন্টা, অতএব 24 ঘন্টায় বাজবে 24/12 সমান 2 বার।
তারপর কোশ্চেনটার 12 নম্বর ম্যাথে দেওয়া রয়েছে a কিউব -20a -21a -20 রাশিটির উৎপাদক হবে নিচের কোনটি? এখানে একটি শর্টকাট টেকনিক রয়েছে। আমরা এই চলকের মান কত বসালে এই পুরা রাশির মান শূন্য হয় সেটা বের করে নেব। নেওয়ার পর যেই মান দ্বারা এটা সিদ্ধ হলো সেই মানটা ধনাত্মক থাকলে ঋণাত্মক করে চলকের সাথে যোগ করব, আর যদি ঋণাত্মক থাকে তাহলে ধনাত্মক করে চলকের সাথে যোগ করে নেব। সেটাই হবে রাশিটির উৎপাদকে একটি উৎপাদক। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব চলকের মান কত বসালে পুরো রাশিটির মান শূন্য হয়। আমরা -1 1 2 -2 এভাবে বসাতে থাকব। প্রথমেই -1 নেওয়া যাক। মাইনাসে মাইনাসে প্লাস 21 -20, তাহলে এই জায়গায় -1 +21 -20, সুতরাং -1 বসিয়ে রাশিটির মান শূন্য হয়ে যাচ্ছে। এখন আমরা যেহেতু -1 পেয়েছি সুতরাং এই চলকের সাথে যোগ হবে a মাইনাস ঋণাত্মক হলে ধনাত্মক করে নিতে হবে, ধনাত্মক থাকলে ঋণাত্মক করে নিতে হবে। যেহেতু এই জায়গায় ঋণাত্মক সেহেতু +1। এভাবেই শর্টকাটে উৎপাদক বের করে ফেলা যায়। তারপর 13 নম্বর ম্যাথটাতে দেওয়া রয়েছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে এখানে প্রথমে লঞ্চটি স্রোতের অনুকূলে যাবে, তারপরে যখন সে ফিরে আসবে সে স্রোতের প্রতিকূলে ফিরে আসবে। এভাবে সে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করবে। তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। প্রথমে আমরা বের করে নেব স্রোতের অনুকূলে যখন সে যাচ্ছে তখন তার গতিবেগটা। যেহেতু অনুকূলে সেহেতু যোগ হবে। এবার স্রোতের অনুকূলে সে তার গতিবেগ হবে 24 কিলোমিটার। এবার বের করে নেব আমরা তার মোট সময় লাগবে কত। সে যখন স্রোতের অনুকূলে যাবে তখন তার মোট সময় কতটা সময় লাগছে সেটা। প্রয়োজনীয় সময়, তাহলে এই জায়গায় আমরা এই জায়গায় দেখতে পেয়েছি 48 কিলোমিটার সে যাচ্ছে, 48। আর এই যে আমরা এখানে গতিবেগ পেয়েছি, যেহেতু গতিবেগ সবসময় ঘন্টা, কিলোমিটার পার ঘন্টায় হয় এই জায়গায়। তাহলে এবার আমরা 48 ভাগ 24 সমান 2 কিলোমিটার পার ঘন্টা বের করে নিলাম। এবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ। এক্ষেত্রে সে যেহেতু প্রতিকূলে রয়েছে সুতরাং স্রোত তাকে বাধা দেবে আসতে, সুতরাং সে তার গতিবেগ থেকে এটা বিয়োগ করতে হবে।
18 মাইনাস 6 সমান 12 ঘন্টা। তাহলে এবার আমরা হিসাব করব প্রতিকূলে তার যেতে সময় লাগছে কত, প্রতিকূলে তার ফিরে আসতে সময় লাগছে কত। আটচল্লিশ ভাগ 12, তাহলে 4। এই জায়গায় 4 ঘন্টা আর এই জায়গায় 2 ঘন্টা, সরি এই জায়গায় 2 ঘন্টা হবে, 2 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগছে? মোট সময় 2 + 4 সমান 6 ঘন্টা। ওকে। তারপর 15 নম্বর ম্যাথটাতে দেওয়া রয়েছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? একটি সংখ্যা, আমরা ধরে নিলাম সংখ্যাটি x। বলা হয়েছে যে একটি সংখ্যা 742 থেকে যত বড়, সুতরাং সংখ্যাটি 742 থেকে অবশ্যই বড়। সেহেতু x যেহেতু বড়, সুতরাং x থেকে আমরা 742কে মাইনাস ধরলাম। আর তারপরে বলা হয়েছে 830 থেকে তত ছোট, অর্থাৎ সংখ্যাটি 830 থেকেই ততই ছোট। সুতরাং এই যত আর তত জিনিসটা সমান। এবার 830 মাইনাস এক্স, সুতরাং এই দুইটা সমান, ইকুয়াল। এবার আমরা সমাধান করে দেখি। 2x 2x সমান 830 মাইনাস 742। 830 মাইনাস প্লাস 42, সুতরাং 2x সমান এই জায়গায় আসছে 1572, অতএব x সমান 786। ওকে। সুতরাং এই জায়গায় প্রশ্ন অনুযায়ী 786 এই সংখ্যাটি 742 থেকে যত বড় 830 থেকে ঠিক ততই ছোট, এটাই উত্তর। ওকে। ওকে। তারপর 20 নম্বর কোশ্চেনটাতে দেওয়া রয়েছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে কিন্তু আসলটা বলে দেওয়া নেই, আমাদের ধরে নিতে হবে। ধরি আসল 100 টাকা। তারপর আসল যেহেতু আমরা এবার ধরে নিলাম, তারপর এখানে বলা হয়েছে আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। 6 বছরে মুনাফা আসলে তাহলে কত হবে? মুনাফা আসলে 6 বছরে মুনাফা আসলে হবে 100 গুণ 2, যেহেতু দ্বিগুণ হচ্ছে, সুতরাং 200 টাকা। এই 200 টাকা এটা কিন্তু মুনাফা আর আসল যোগ করে 200 টাকা হচ্ছে, সুতরাং এক্ষেত্রে মুনাফাটা হবে এই আসল থেকে, মুনাফা আসল থেকে এই আসলটা বিয়োগ করলে। অতএব 6 বছরে মুনাফা হবে 200 মাইনাস 100 সমান 100 টাকা। এবার তারপরে বলা হয়েছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এবার মুনাফা আসলে কিন্তু এবার 3 গুণ হচ্ছে, তাহলে এটা আমরা বের করে নিই। মুনাফা আসলে 3 গুণ হলে কত টাকা হবে?
মুনাফা আসলে 3 গুণ হলে, মুনাফা আসলে 3 গুণ হলে হবে 100 গুণ 3 সমান 300 টাকা। এক্ষেত্রে মুনাফা হবে তাহলে 300, মানে মুনাফা আসল থেকে আসল বিয়োগ, তাহলে থাকলো 200 টাকা। তাহলে এখানে 100 টাকা আমরা ধরে নিয়েছি, 100 টাকা আমরা ধরে নিয়েছিলাম আসল 100 টাকা, আর এখানে 100 টাকা মুনাফা হয়েছে 6 বছরে। 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 6 বছরে হয়েছে 100 টাকা মুনাফা। অতএব 1 টাকা মুনাফা হয়, যেহেতু কম সেহেতু ভাগ, 100 থেকে এটা কম, কম হলে সেক্ষেত্রে ভাগ হয়ে যায় 100 বছরে। অতএব এবার 200 টাকা মুনাফা হয়। এবার এটার থেকে এটা বড়, তাহলে এক্ষেত্রে গুণ, কম হলে ভাগ আর বেশি হলে গুণ। 6 গুণ 200/100, সুতরাং 12 বছরে। কোশ্চেনে দেওয়া ছিল কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। সুতরাং এই যে 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। ওকে। তারপর 21 নাম্বার কোশ্চেনটাতে একটি জ্যামিতি দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত। সুতরাং আমরা যদি একটি সরল রেখা কল্পনা করি, এই একটা সরল রেখা, আর এর সাথে আরেকটি রেখাংশ মিলিত হচ্ছে। সুতরাং আরেকটি রেখাংশ মিলিত হচ্ছে, রেখাংশটা আমরা এইভাবে ধরলাম, আরেকটি রেখাংশ মিলিত হচ্ছে। এরপরে এই রেখাংশটা মিলিত হওয়ার পর কিন্তু দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, এই একটা কোণ, এই পাশে একটা কোণ। এই দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ, যেহেতু একই সরলরেখার সাথে তারা উৎপন্ন হয়েছে। এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত হবে। সবসময় এই সরলরেখার পুরো এক অংশে 180 ডিগ্রি, অপর অংশ 180 ডিগ্রি। সুতরাং এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আর যেহেতু এই কোণ দুইটি মিলে একটি সরল কোণ, এক সরল কোণ উৎপন্ন করছে, তাই এর সমষ্টি হবে 180 ডিগ্রি। আবার আমরা যদি একটু এর বাইরে চিন্তা করি, এইভাবে যদি আমরা ধরি, একটা বৃত্ত যদি আমরা এখানে কল্পনা করি, আমরা জানি বৃত্তের মোট 360 ডিগ্রি রয়েছে একটি বৃত্তে। সেহেতু এই জায়গায় এক একটা অংশ বৃত্তকে এই বৃত্তক্ষেত্রটিতে 4টা অংশে ভাগ করা যায়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সুতরাং এটা এদিক থেকেও কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। সেহেতু সবসময়ই এক সরল কোণ বললে তখন 180 ডিগ্রি হবে। তাছাড়া একটি সরলরেখার উপর কোণ যতগুলোই উৎপন্ন হোক না কেন, সবসময়ই এক সরল কোণ মিলে 2, 3টা অথবা 4টা কোণ মিলে সবসময় এক সরল কোণ উৎপন্ন হবে বলে সবসময় কিন্তু 180 ডিগ্রি হবে। এই ধরনের একটি জ্যামিতিক কোশ্চেন সবসময় প্রতি বছর পরীক্ষায় থাকেই। তারপর 26 নম্বর ম্যাথটাতে বলা রয়েছে এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন। এখানে বলা রয়েছে চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদটা কি, আপনি ব্যাংকে জমা রাখলেন যে আসলটা, সেই আসল থেকে যে মুনাফা হবে পরের বছর ওই মুনাফা সহ আসল যোগ করে তার উপরে আপনাকে আবার সুদের হিসাব করা হবে, এটাই চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া। এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে যে C = P *
প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে সি হলো চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধির যে সুদটা সেটা। সুদ। তারপর আসল, এই পিটা হলো আসল, আসল পি। এখানে আসল পি দেওয়াই রয়েছে 600 টাকা। তারপর এই আর হলো সুদের হার, আপনি কত পার্সেন্ট হারে সুদটা নিচ্ছেন অথবা দিচ্ছেন। সুদের হার আর সমান 10%। আর এন হলো সময়, কত সময়ের জন্য। সময় এন সমান এই জায়গায় 2 বছর। তাহলে এবার মানগুলো বসাই ফেলা যাক। 600 1 প্লাস 10% 2 বছর 2, 600 সমান 1 প্লাস 10 ভাগ 100 তার পাওয়ারে 2 বা 600। এই জায়গায় ক্যালকুলেশন করলে 11/10 সমান 600 গুণ স্কয়ার, যেহেতু সুতরাং 2 বার গুণ হবে। 11/10 গুণ 10 726 টাকা। সুতরাং বের হয়ে গেল সুদ সহ কত টাকা, 2 বছর শেষে ওই ব্যক্তি কত টাকা পাবে। তারপর 48 নম্বর ম্যাথটাতে বলা রয়েছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত। এখানে গুণাত্মক বিপরীত কি? একটি সংখ্যা যদি আমরা x ধরি, একটি সংখ্যা যদি আমরা x ধরি তাহলে এর গুণাত্মক বিপরীত হবে 1/x। 1/x, কেননা আমরা জানি হরে সবসময় 1 থাকেই। সেই 1টা যেহেতু এদিকে বিপরীত, গুণাত্মক বিপরীত, সুতরাং উল্টাই দিলে 1টা উপরে চলে গেল আর xটা নিচে আসলো, কিন্তু হরে যখন ছিল তখন সেটা লেখা লাগে না। তারপর বলা হয়েছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত। তাহলে সমষ্টি এখানে 2 বলা রয়েছে, x প্লাস সমষ্টি 2, ইংলিশ বাংলা হয়ে গেল 2, বা লসাগু করি x স্কয়ার প্লাস 1 সমান, বা x স্কয়ার প্লাস 1 এটা আড়াআড়ি গুণ করে দিলে 2x, বা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তারপর এখান থেকে কিন্তু সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে সূত্র বানালে কিন্তু এই সূত্রটা আসছে। আপনাদের একটু দেখাই দিই, স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 স্কয়ার করলে 1 সমান 0। এটা কিন্তু x প্লাস 1 হোল স্কয়ারের সূত্র, সরি x মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। অতএব x মাইনাস 1 সমানও স্কয়ারের পাশে গেলে 0 হচ্ছে, রুট 0 গুণ করলে 0। অতএব x সমান মাইনাস 1 এর পাশে আসলে প্লাস 1 বের হয়ে নিম্নে x এর মান। তারপর 49 নাম্বার ম্যাথটাতে দেওয়া রয়েছে দুইটি সংখ্যার যোগফল 8। যদি সংখ্যাগুলোর 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে। এখানে সংখ্যা দুইটার অনুপাত দেওয়া রয়েছে আর শত দেওয়া রয়েছে যে সংখ্যা দুইটার যোগফল হবে 8। সুতরাং অনুপাত থেকে আমরা ধরে নিই
ধরি সংখ্যা দুইটি 3x ও x। তাহলে প্রশ্ন অনুযায়ী কি আসছে? সংখ্যা দুইটির যোগফল কত? 8। প্রশ্ন মতে 3x প্লাস x সমান 8 বা 4x সমান 8, অতএব x সমান আসলো 2। এখন একটি সংখ্যা x সমান 2, আরেকটি সংখ্যা 3x সমান 3 গুণ 2 সমান 6। এখন প্রশ্নে চেয়েছে সংখ্যাগুলোর গুণফল কত হবে। অতএব গুণফল 2 আর 6 12, সুতরাং গুণফল 12 হবে। তারপর 55 নম্বর প্রশ্নটাতে দেওয়া রয়েছে a স্কয়ার আর a ইন্টু a প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? সুতরাং আমরা এগুলোকে ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করে নিই। a সমান a স্কয়ার সমান a ইন্টু a আর a ইন্টু a প্লাস বি সমান a ইন্টু a প্লাস বি। এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক চেয়েছে, সুতরাং গুণিতক চাইলে এই তিনটা মিলে এমন একটি সংখ্যা বানাতে হবে যাতে এই তিনটাই যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। সুতরাং লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখান থেকে a নিয়ে নিলাম, এখানকার দুইটা a আছে, এর মধ্যে আমরা একটি a নিয়ে নিলাম, আর এই জায়গায় a আছে একটি, আমরা এই এটি তো নিয়ে আছে আমাদের, সুতরাং আর নেওয়া লাগছে না। আর a প্লাস বিটা নেই, সুতরাং a প্লাস বি নিলাম। এই জায়গায় তাহলে a স্কয়ার ইন্টু a প্লাস বি। এই জায়গায় সর্বোচ্চটা নিতে হয় যাতে সেই সর্বোচ্চটা দিয়ে এই তিনটাই বিভাজ্য হয়। এখানে দেখুন এইটা দ্বারা এই তিনটাই বিভাজ্য হচ্ছে, সুতরাং এটাই এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে 56 নম্বর প্রশ্নটাতে দেওয়া রয়েছে শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? মানে আয়ের শতকরা কত ভাগ? শতকরা বলতে 100তে হিসাব করতে হবে। এখানে অনুপাত দেওয়া রয়েছে 20:15। এই অনুপাত থেকে আমরা সঞ্চয়টা বের করে নিতে পারি। সঞ্চয় সমান আমরা জানি আয় মাইনাস ব্যয়, কারণ আয় বড় তাই আয় থেকে ব্যয়টা বিয়োগ করতে হবে। 20 মাইনাস 15 সমান 5। তাহলে এখানে তার আয় ছিল কিন্তু 20 টাকা, তার 20 টাকায় সঞ্চয় হচ্ছে 5 টাকা। 20 এ সঞ্চয় হয় 5, আর তারপরে একই ঐকিক নিয়মে আমরা করব। সঞ্চয় হয়, যেহেতু কম সেহেতু ভাগ হয়ে যাবে 5/20। অতএব এবার শতকরা চেয়েছে, শতকরা মানে 100তে সঞ্চয় হয় 5 গুণ 100/20, সুতরাং 25%। তারপর 57 নম্বর কোশ্চেনটাতে দেওয়া রয়েছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 60, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হোয়াট? এখানে আমরা সূত্র জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab।
বা এ মাইনাস বির মান 7 দেওয়া রয়েছে, বসিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটি চেয়েছে মাইনাস 2ab। 2ab, এদিকে এবির মান দেওয়া রয়েছে 2 গুণ এবির মান 60 বা 49 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 120। 49 প্লাস 120 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা 169 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিম্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এটাই। 62 নাম্বার কোশ্চেনে দেওয়া রয়েছে -1 গুণ -1 প্লাস -1 ইন্টু -1 সমান কত। এই জায়গায় আগে আমরা এইগুলো এই পাশেরগুলো গুণ করে নিই, প্লাসের এই পাশেরগুলো। সুতরাং মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, -1। আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, +1 সমান -1 আর +1 সমান 0। তারপর 63 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, অর্থাৎ তার কোনো গুণিতক নাই, শুধুমাত্র 1 ও ওই সংখ্যাটি ছাড়া। এক্ষেত্রে হিসাব করলে মোট 25টি পাওয়া যায়। সুতরাং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 66 নম্বর, এখানে বলা রয়েছে লগ 5 বেস x সমান 3 হলে x সমান কত। এখানে লগ 5 বেস x সমান 3, আমরা এখানে সূত্র রয়েছে, যে সূত্র অনুযায়ী এই লগ 5 এ পাশে নিয়ে গেলে এই 5-এর পাওয়ার হয়ে যাবে এ পাশের সংখ্যাটি। সুতরাং আমরা যদি লগ 5 এ পাশে নিয়ে যাই তাহলে এ পাশে থাকছে x, আর এখানে যেটা থাকবে সেটা এই সংখ্যাটি তার পাওয়ার হয়ে যাবে। সুতরাং 5 কিউব, অতএব x সমান 125। তারপর 71 নম্বর ম্যাথটাতে বলা রয়েছে যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। সুতরাং এখানে বলা কোনটা চাইছে, কত টাকার, এটা কিন্তু কত টাকার মানে আসলের কত টাকা সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা জানি সূত্র রয়েছে আসল সমান 100 গুণ সুদ বাই সময় গুণ হার। এখানে 100 সুদ কত টাকা, 4 টাকা, সময় দেওয়া রয়েছে হলো 5 বছরের, আর হার দেওয়া রয়েছে হলো বার্ষিক 4 টাকা হার, সুদও 4 টাকা, 4 টাকা হার 4। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে, 20। তাহলে আসলে এখানে 20 টাকা। তারপর 78 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এই ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো হবে এর গুণিতকগুলো, এর গুণনীয়কগুলো, কারণ গুণনীয়কগুলো গুণ করলেই এই সংখ্যাটি পাওয়া যাবে। গুণনীয়কগুলো বের করতে হলে এর এখন গসাগু বের করে ফেলতে হবে। তাহলে প্রথমে আমরা দেখছি 2 দিয়ে এটা বিভাজ্য হবে, 2 দিয়ে দিলে হবে 20, আবার 2 দিয়ে দিলে হবে 1260, আবার 2 দিয়ে দিলে হবে 630, আবার 2 দিয়ে দিলে হবে 630, তারপর 2 দিয়ে দিলে হবে 315,
তারপর এটা 2 দেওয়া যায় না, এবার 3 দিয়ে দিলে হবে 105, এটাও 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে দিলে হবে 35, এবার আর 3 দিয়েও যায় না, তখন আমরা এবার তার থেকে বড় সংখ্যা কোনটা? 5, 5 দিলে দিয়ে দিলে হবে 5 7টা 35। ওকে এবার পূর্ণ সংখ্যাগুলো তাহলে 2 3 2 3 4 5 2 3 4 5 এবং 2 2কে 2 4 3 6 6 এবং 7। এগুলো যদি আমরা এর ভিতর থেকে কমন নিয়ে নিই তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে। আমরা গুণ করে দেখে নিই হয় কি না। এই যে গুণ করলে 5040 চলে আসলো, সুতরাং অ্যান্সার মিলছে। সুতরাং পূর্ণ সংখ্যাগুলো হবে এই 6টি। এখন যেই ম্যাথগুলো বেশ গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলো দেখাবো। এই ম্যাথগুলা প্রতি বছরই প্রায় ঘুরে ফিরে একই রকম ম্যাথগুলা আসে। এই যেখানে 5 নম্বর ম্যাথটা রয়েছে এটা বেশ গুরুত্বপূর্ণ। এরপর 12 নম্বর ম্যাথটা গুরুত্বপূর্ণ। তারপরে 15 নম্বর যে ম্যাথটা রয়েছে এটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপর 21 নম্বরে যে জ্যামিতিটা রয়েছে এ ধরনের সাধারণ জ্যামিতি পরীক্ষায় এসেই থাকে। তারপর 26 নম্বরে যেই ম্যাথটা রয়েছে সেই 26 নম্বরের ম্যাথটা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, বার্ষিক কত পার্সেন্ট মুনাফা, এই ধরনের মানে আসল কত, এই ধরনের ম্যাথগুলো প্রতি বছর প্রায় থাকেই। তারপর এই যে মৌলিক সংখ্যা নিয়ে, এটাও প্রায় বিভিন্ন পরীক্ষায় দেখা যায় মৌলিক সংখ্যা নিয়ে প্রশ্ন আসছে। সুতরাং এ ধরনের ম্যাথ সলিউশন এবং সাজেশন মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।